রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। কমিশন কিছু চাপিয়ে দেবে না, সবাইকে সহযোগিতার আহ্বান আলী রিয়াজের। ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে সরকার, আশা বিএনপির। ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ, মির্জা ফখরুলের প্রত্যাশা। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি শুরু। ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম ট্রাইব্যুনালে। চট্টগ্রাম বন্দরের নিউ মুইন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম ড্রাইডক আজ থেকে কার্যক্রম শুরু। বিদায় সাইফ পাওয়ারটেক। ব্যানবেসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ শিক্ষক কর্মচারীদের জীবন। অবসর ভাতা পেতে প্রতি লাখে দিতে হয় 10,000 টাকা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি পাই না। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা এক সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। এবং শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। সিরিজ নির্ধারণী ম্যাচ পাল্লে গেলেতে দুপুর 3টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশন কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেবে না। আলোচনার মধ্য দিয়ে সবাই এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে, এমন কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 10ম দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকে তিনি কথা বলেন। জানান, সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই। রাজনৈতিক দলগুলোর অবস্থানকে ধারণ করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে। সময়ের স্বল্পতাকে বিবেচনায় রাখতে হবে। অনেক কিছু বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না। ইতিবাচক আশাবাদী ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় দ্রুত ঐক্যের কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠকে আজ কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে জানাবেন? আজকের যে দ্বিতীয় ধাপের 10ম বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এই বৈঠকে মূলত উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা এবং সংসদে নারী প্রতিনিধিত্ব, এই 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং আজকের পূর্ব নির্ধারিত সময় থাকলেও 10:30টায় বৈঠকটি শুরু করা সম্ভব হয়নি। 11:15টার দিকে বৈঠকটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আমন্ত্রিত যে রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন। এবং এই বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে এই জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে দ্রুততম সময়ের মধ্যে যাতে ঐক্য গড়ে তোলা সম্ভব হয় বিভিন্ন ইস্যুতে, তার জন্য সহযোগিতা প্রত্যাশা করেছেন। এবং তার পাশাপাশি তিনি যেটি বলেছেন যে বিভিন্ন প্রস্তাবনা কিন্তু তুলে ধরা হয়েছিল এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিভিন্ন সংস্কার ইস্যুতে। সেই সব ইস্যুতে সংস্কারের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানের প্রেক্ষিতে সেগুলো সংশোধন করে আবার নতুন করে প্রস্তাবনা তুলে ধরা হচ্ছে। এবং তিনি যেটি বলেছেন যে এই যে ইতিবাচক এবং আশাবাদী ধারা নিয়ে আলোচনা চলছে, সেই ধারা যাতে অব্যাহত থাকে, এমনটি প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এবং আপনি যেমনটি জানেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে এ সপ্তাহে হয়তো আর মাত্র একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সপ্তাহে আবার বৈঠকগুলো হবে। এবং এই শুরু থেকে যে বিভিন্ন অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, সেই অমীমাংসিত বিভিন্ন ইস্যুতেও আলোচনার ফাঁকে এই বৈঠকে আলোচনা হতে পারে। এবং অধ্যাপক আলী রিয়াজ যেটি জানিয়েছেন যে এই বিষয়গুলোতে আসলে মতানৈক্য রয়েছে, সেই বিষয়গুলোকে কিন্তু তারা পাশে রেখে
যেই নতুন প্রস্তাবনাগুলো আসছে সেই প্রস্তাবনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য গড়ার চেষ্টা করছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে দ্রুততম সময়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেই ঐক্য তৈরি হবে সেই ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রসিকিউটর তামিম কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়, এটি আমাদের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বলেছেন। ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক মানে হলো যে ইন্টারন্যাশনাল ক্রাইমস এর ডেফিনেশনে পড়তে গেলে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধ কোনো একটি জায়গায় সংঘটিত হয়ে সেটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে হয় এবং সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয়। এটাই হলো সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড। এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন। আমাদের বক্তব্য একই, যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে ট্রায়ালে গিয়ে। অর্থাৎ চার্জ ফ্রেম হলেই বোঝা যাবে, যখন সাক্ষ্য আসবে, যখন ডকুমেন্টারি এভিডেন্স ট্রাইব্যুনালে উপস্থাপন হবে, তখন বোঝা যাবে যে এটি ঘটেছে কি ঘটে নাই। সেজন্য আমরা চার্জ ফ্রেমের আবেদন করছি। রাজাকারের বাচ্চাদের বক্তব্য সেটিকে অপব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে পুলিশ হত্যা হয়েছে শত শত, সেটির বিষয়ে এখানে সেভাবে আসে না। এই পয়েন্টগুলো তুলেছে। এই ব্যাপারে প্রসিকিউশনের ব্যাখ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা বলি যে আমাদের ব্যাখ্যা এটাই একই, সেটা হলো এটি সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন। প্রসিকিউটর তামিম কথা বলছেন, আমরা সরাসরি ছিলাম সেদিকে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। এই মামলায় অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে গত 1 জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামি পক্ষ ও স্টেট ডিফেন্স শুনানি করেনি। সে অনুযায়ী আজ আসামি পক্ষের শুনানি হতে পারে। প্রসিকিউশন জানায় অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্লট বরাদ্দে দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের স্বাক্ষর করা এই গেজেট প্রকাশ করে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। উক্ত তারিখে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। এই তালিকায় রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ আওয়ামী লীগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সিলেট সফরের শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে সিলেটে পৌঁছে 2 অলির মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছেন তারা। সফরে তার সঙ্গে রয়েছেন দলের শীর্ষ নেতারা। দুপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিকেলে শহীদ পরিবারকে সম্মাননা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বেলা 2টায় হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হবে 2004 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সিলেটের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠান। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। পাশাপাশি নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী খালিদ আহমেদের সঙ্গে। খালিদ, মির্জা ফখরুল আজ কোন কোন কর্মসূচিতে অংশ নেবেন এবং স্থানীয় নেতাকর্মীদের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। দেখুন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকে কিন্তু সিলেটে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের একটি কমিউনিটি সেন্টারে এই আজকের এই দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং এর আগে কিন্তু সকালে 9টার দিকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে এসে পৌঁছেন এবং সিলেটে পৌঁছেই তারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং আমরা এরপরেই কিন্তু দেখতে পাই যে তারা সরাসরি কিন্তু প্রোগ্রামে চলে আসেন এবং আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠান স্থলে চলে এসেছেন এবং আপনি যেটা বলেছেন যে নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করছি। এখানে এই হল রুমে আসলে জায়গা সংকলন হচ্ছে না, হল রুম হওয়াতে এখানে আসলে প্রচুর সংখ্যক নেতা কর্মী প্রবেশ করছেন, যে কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতিও এখানে বিরাজ করছে। আমাদের সাথে রয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতা জনাব সালেহ আহমদ ফজলু। আমরা একটু তার সাথে কথা বলবো আজকের এই কর্মসূচি সম্পর্কে। তিনি আমাদেরকে একটু জানাবেন, আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন এবং এরপরে কি কর্মসূচি রয়েছে। কর্মসূচি পরে এখানে পরিণত হয়েছে। এখান থেকে আমি একজন আমাদের অনেক দূর হাঁটতে হবে, সেই হাঁটার প্রস্তুতিও সম্পন্ন হচ্ছে। মহাসচিব এরকমই একটি বার্তা দিয়ে দেবেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনটি অনেক কঠিন হবে। আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে বলেছে সেই কঠিন লড়াইয়ের জন্য আবার ঐক্যবদ্ধ একটি প্রস্তুতি সেই পথে আমরা হাঁটছি। থ্যাংক ইউ। তিনি আসলে যেমনটি বলছিলেন যে বিএনপি মহাসচিব একটি বার্তা তাদেরকে দিয়ে যাবেন এবং সেই বার্তাটা তারা বহন করতে চান এবং আপনাকে জানিয়ে রাখি যে এরপরে এই অনুষ্ঠানের পরে এই দোয়া মাহফিলের পরেই একটি হোটেলে জুলাই শহীদদের স্মরণে কিন্তু আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। তো সিলেটে বিএনপির এই দোয়া মাহফিল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মির্জা ফখরুল ইসলামের আজকের কর্মসূচি এবং নেতা কর্মীদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালিদ আহমেদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহী থেকে নাটোর আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, এনসিপির নেতারা পৌঁছেছেন কিনা এবং কি কি কর্মসূচি রয়েছে জানাবেন।
জি, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের মাদ্রাসা মোড় এলাকায়। এখানেই আজকে নাটোরের এই পথসভার আয়োজন করা হয়েছে 0 পয়েন্ট এলাকায়, এবং নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস আলম থেকে শুরু করে কেন্দ্রীয় যে এনসিপির নেতারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রাজশাহী থেকে রওনা করে নাটোরের কাছাকাছি চলে এসেছে, এবং কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে নাটোরের পদযাত্রা আয়োজনটি। এবং আমরা আরো জানবো যে এখানে যারা রয়েছে এনসিপির নেতৃবৃন্দ তারা কি কি পদযাত্রা রয়েছে। আচ্ছা, কি কি আজকে আয়োজন রয়েছে আপনাদের একটু যদি বলতেন। আসলে এখানে তারা আসবেন এবং তাদের পদযাত্রায় আসার পরে তাদের সাথে আমাদের এই নেতাকর্মীদের, নাটোরে যারা নতুন নেতাকর্মী আছে তাদের সাথে হয়তো মত বিনিময় করবেন। তারপরে তারা হয়তো এখানে নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং তারা কিছু ভাষণ দেবেন, এই হয়তো পদযাত্রায় তারা অংশগ্রহণ করবেন। এতটুকুই আপাতত আমাদের। এখন তারা নাটোরে তারা আমাদের তাদের নেতাকর্মী যারা আছে তারা রিসিভ করতে গেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আসবেন আমরা জানছিলাম। এবং তারা কিন্তু নাটোরের আজকে স্টেশন বাজার এলাকা থেকে এই পদযাত্রার অংশ নিবে। এখান থেকে নাটোর প্রেস ক্লাবের সামনে এই এনসিপি যে নতুন কার্যালয় রয়েছে তা কিন্তু উদ্বোধন করবেন, এবং তারপরে মাদ্রাসা মোড়ে এসে তাদের পদযাত্রাটি হবে। তার কিছুক্ষণ পরে কিন্তু শহীদ জুলাইয়ের আন্দোলনে যারা আহত এবং নিহত পরিবার রয়েছে তাদের সাথে একটি আলোচনা করবেন, এবং তারপরে বনপাড়াতে একটি ছোট্ট পরিসরের পদযাত্রা হবে। তারপরে সিরাজগঞ্জে গিয়ে আজকের কর্মসূচিটা শেষ করবেন, এবং এখান থেকে তারা দেশের উদ্দেশ্যে এবং নাটোরের যারা রয়েছে তাদের সাথে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে যাবেন বলে আমরা জেনেছি। এবং আজকে 10টার সময় শুরু হওয়ার কথা ছিল এই পদযাত্রার অনুষ্ঠানটি, সেটি এখনো পর্যন্ত এখন 12টা বাজলেও কিন্তু এখনো পর্যন্ত তারা এই নাটোরে এসে পৌঁছায়নি বলে বিলম্ব হচ্ছে। আমরা নাটোর থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। মনি, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে নাটোর আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা, রয়েছে পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুন খান। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম নৌবাহিনীর পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেড। আজ থেকে টার্মিনাল পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি। রোববার সাইফ পাওয়ারটেকের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বেজেছে বন্দরের এনসিটি টার্মিনালে দীর্ঘ 17 বছরের বেশি সময় রাজত্বে থাকা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের। এনসিটি থেকে সাইফ পাওয়ারটেককে সরিয়ে দেওয়ার বিষয়টি আগেই চূড়ান্ত হয়। প্রথমে বন্দর কর্তৃপক্ষ নিজেই টার্মিনালটি পরিচালনা করার কথা থাকলেও পরবর্তীতে সরকার নৌবাহিনীকে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে। ঘুষ ছাড়া অবসর ভাতাই মেলে না শিক্ষক কর্মচারীদের। আশায় আশায় বছরের পর বছর ঘুরে পরপারে পাড়ি দিয়েছেন অনেক শিক্ষক। এখন সন্তানকেও বছরের পর বছর ঘুরতে হচ্ছে সেই সরকারি ভাতার আশায়। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ হয়ে উঠেছে সারা দেশের প্রায় 1.25 লাখ শিক্ষক কর্মচারীর জীবন। তবে লাখ প্রতি 10,000 টাকা করে ঘুষ দিলেই মেলে অবসর ভাতা পাওয়ার নিশ্চয়তা। অঞ্জন বর্মনের ছবিতে শাহাদাত নিশাদের রিপোর্টে বিস্তারিত। অবসর ভাতার জন্য দ্বারে দ্বারে ঘুরে 2019 সালে শিক্ষক পিতা মৃত্যুবরণ করলে এখন সন্তানও ঘুরছেন 6 বছর ধরে, তবুও মিলছে না মৃত শিক্ষক পিতার অবসর ভাতাটুকু। অক্টোবরের 4 তারিখ মারা গেছে, 21 জমা দিচ্ছে। এই পর্যন্ত আমি কোনো কিছু এর কাছ থেকে কোনো কিছু পাই নাই, এর কাছ থেকে কোনো হেল্প পাই নাই, কোনো কিছু পাই না। আসলে কথা বলার মতন সুযোগ এরা দেয় না। জাতির মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক ষাটোদ্দ SM ইজ্জাতুল্লাহ নেত্রকোনার এক মাদ্রাসার প্রধান শিক্ষকের চাকরি শেষে 5 বছর ধরে অপেক্ষায় অবসরকালীন ভাতার জন্য। মেয়ের বিয়ে সামনে, তবুও মিলছে না ভাতার টাকা, বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। আমাদের অবসর ভাতার অফিসে আসার পরে মনে হচ্ছে যে আমরা একজন বোকা, আমরা কিছুই জানি না, আমাদের কোনো মূল্য নেই। সরকারি প্রতিষ্ঠানের এই শিক্ষকদের সামান্য অবসর ভাতাটুকুও পেতেই বুক ভরা হাপিত্যবশ। বছরের পর বছর ঘুরেও রাজধানীর নীলক্ষেত ব্যানবেস থেকে পাচ্ছে না অবসর ভাতা। কেউ 5 বছর, কেউ বা তারও অধিক সময় ধরে ধর্ণা দিলেও মেলে না সামান্য প্রাপ্যটুকু। আমার 7,41,000 টাকা আজ থেকে আরো 1 বছর আগে আয়াত চেক করছি, চেক করার পরে বলছে যে আপনি টাকাটা শীঘ্রই পাওয়া যাবে। শীঘ্রই পাইতে এই পর্যন্ত। শুধু কি তাই, অনেকের তো অভিযোগ টাকা দিলেই আগে পাওয়া যায় এসব অবসর ভাতা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি পাই যায়। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই।
প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা 1 সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। পুরো দুর্নীতি সেক্টরের ভিতরে, মানে আমার পিছিয়ে লোকে টাকা পায়, টাকা দিলে কাজে নিলে হয় না। এদিকে গেল 8 মে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাপ্য পেনশনের চেক যথাসময় না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগে অভিযান চালায় দুদক। অপেক্ষমান আবেদনের রেকর্ডপত্র যাচাই করে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং হয়রানির প্রাথমিক সত্যতাও পায় দুদক। অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের 2 দপ্তরে অনিষ্পন্ন রয়েছে 89,600 অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার আবেদন, যার মধ্যে শুধু অবসর সুবিধা বোর্ডের আওতায় পড়ে আছে প্রায় 44,500 আবেদন। নিয়ম আর অনিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে কবে এমন ভোগান্তি থেকে মুক্তি পাবে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা, সেসব প্রশ্নের মুখোমুখি অবসর সুবিধা বোর্ডের পরিচালক মোহাম্মদ জাফর আহমেদ। জানান, আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন নাকি 5,285 কোটি টাকা, কিন্তু সেই তুলনায় নেই অর্থ। একজন শিক্ষক তার সমগ্র কর্মজীবনে যে পরিমাণ চাঁদা দেন, ওনাকে পরিশোধ করতে হয় প্রায় তার ডাবল টাকা পরিশোধ করতে হয়। তো এখন আমি প্রতি মাসে যে পরিমাণ চাঁদা পাই, শিক্ষকদের অবসরভোগীদের আবেদন অনুযায়ী আমার প্রতি মাসে ঘাটতি থাকে প্রায় 50 কোটি টাকা। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 2,000 কোটি টাকা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে 200 কোটি টাকা বন্ড হিসেবে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ থেকে পাওয়া লভ্যাংশ থেকে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন সময় একটু থোক বরাদ্দ দিয়ে থাকে ঘাটতি, তবে সেটা পর্যাপ্ত না। অবসর ভাতার অপেক্ষায় থাকা শিক্ষকদের প্রত্যাশা অচিরেই সমাধান হবে তাদের এই চিরচেনা দুঃখের। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। মাগুরার শ্রীপুরে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন নাশকতা মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটু এবং তার সহযোগী শরীফুল ইসলাম সাচ্চু। রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর আলাদা 2টি অভিযানে গ্রেপ্তার হন তারা। রাত 2টার দিকে নোহাটা গ্রামে অভিযান চালিয়ে টিটোর কাছ থেকে 2টি রিভলভার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত 3টার দিকে তারাউজিয়াল গ্রামে অভিযান চালিয়ে শরীফুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। গাজীপুর মহানগরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 16টি মুদি দোকান। এতে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল 5:30টার দিকে কোনাবাড়ি কাঁচা বাজারের কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোরল মডার্ন ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রায় 5 কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার দুপুরের মধ্যে দেশের 7 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও দেশের উপকূলীয় এলাকা সহ সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।